এবারের ২১শে জুলাই কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে? ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছে। আজ না হয় ঋতব্রত বা টিএমসিএম মার্ক্সবাদী তৃণমূল যেটা তৈরি হয়েছে, ২১শে জুলাই যখন হয়েছিল এই ঘটনা ১৯৯৩ সাল, তখন এই ঋতব্রত কোথায় ছিল? নেতারা পাল্টি খেতে পারে, টাকা নিয়েছে তাই, পকেটে তো টাকার দাগ লেগে। গোটা কলকাতা জুড়ে আগস্ট মাস পর্যন্ত কোনো কর্মসূচি করা যাবে না। কেন? ১৪৪ তো জারি নেই। রেড রোডে যখন 10 দিন বন্ধ থাকে, যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আসবেন, তখন কিছু হয় না। তখন কলকাতায় এত বিধিনিষেধ থাকে না। বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা নতুন নয়। নমস্কার, শুরু করছি আজকের পর্বের অ্যাকশন রিয়াকশনে প্রতি মুহূর্তে বিভিন্ন খবরের সম্ভার নিয়ে আমরা আসি, বিভিন্ন খবরের চুলচেরা বিশ্লেষণও করে থাকি। তবে এবার বাংলার রাজনীতিতে সবথেকে চর্চিত বিষয় কি? ২১শে জুলাই। এবারের ২১শে জুলাই কি আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে? তিনি কি আদৌ পারবেন এবারের ২১এর মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করতে? এখনই সেটাই দেখার। তবে একটা কথা না বললেই নয়। কি কথা? যদি বলি ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছেন। অনেকেই এই তত্ত্বে বিশ্বাস করেন, আবার অনেকে বলেন নেতৃত্ব মমতা ব্যানার্জি ছিলেন, তাই তিনি নিজের দখলেই রেখে ২১শে জুলাই শহীদ স্মরণ করেন। কিন্তু এত বছর তো ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকাকালীন ধর্মতলায় দাঁড়িয়ে এত বড় ২১শে জুলাই করা কোনো ব্যাপার না তার কাছে, তিনি করেছেন। কিন্তু এবার ক্ষমতায় নেই, ক্ষমতায় আর নেই মমতা। এবার কি ২১শে জুলাই করতে পারবেন মমতা ব্যানার্জি? হেয়ার স্ট্রিট থানা থেকে নোটিশ পাঠানো হয়েছিল কুণাল ঘোষ, দোলা সেন এদেরকে। কেন, কিসের জন্য নোটিশ পাঠানো হলো? ২১এর মঞ্চে পারমিশন করার জন্য ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ডেকোরেটার্সদের নিয়ে কুণাল ঘোষ চলে গিয়েছিলেন। তিনি আগে থাকতে চলে গিয়ে আমরা পারমিশন পাবোই। তিনি হয়তো ভুলে গেছেন যে তিনি আর ক্ষমতায় নেই, তো তৃণমূল আর ক্ষমতায় নেই, পারমিশন কেন দেবে? গোটা কলকাতা জুড়ে আগস্ট মাস পর্যন্ত কোনো কর্মসূচি করা যাবে না। কেন? ১৪৪ তো জারি নেই। তাহলে কেন কলকাতা পুলিশ এই জিনিসগুলো করছে? রেড রোডে যখন 10 দিন বন্ধ থাকে, যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী আসবেন, তখন কিছু হয় না। তখন কলকাতায় এত বিধিনিষেধ থাকে না। তখন কলকাতার রাজনীতি অন্য খাতে চলে। কিন্তু যখন বিরোধী রাজনৈতিক শিবির আন্দোলনে নামবে, বিরোধী রাজনৈতিক শিবির কোনো কর্মসূচি করবে, তখন তো কলকাতা খুব সেন্সিটিভ জায়গা, কলকাতায় পারমিশন দেওয়া যাবে না এত তারিখ পর্যন্ত। এই জিনিসগুলো হয়ে আসছে। বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা নতুন নয়। সিপিএম আমল থেকেই দেখে আসা হচ্ছে যে বিরোধীদের কণ্ঠস্বর যত রোধ করা যাবে, ততই নিজের ক্ষমতায় বেশি দিন থাকা যাবে। সেই কাজই তো এবারও হয়ে আসছে। না হলে শুভেন্দু অধিকারী কেন পারমিশন দিচ্ছেন না? কেন শুভেন্দু অধিকারীর পুলিশ পারমিশন দিচ্ছে না? যানজট হবে তাই? রেড রোডে গাড়ি চলে না, রেড রোড দিয়ে গাড়ি যাওয়া আসা করে না, তাহলে ধর্মতলাই কেন? বিকল্প জায়গা চিন্তা ভাবনার কথাও ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি এই নোটিশের পর, এই যে খারিজ করে দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো না, তারপরেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন আদালতে যাবেন। আদালতে গিয়ে তিনি আগামীর যে কর্মসূচি, ২১এর কর্মসূচির পারমিশন চাইবেন। যদি আদালতেও পারমিশন না দেওয়া হয়, তখন তিনি কি করবেন? সব দিক থেকে তো আটকে দেওয়া হলো। তিনি বলছেন যদি রিকশার মাথায় দাঁড়িয়ে ভাষণ দিতে হয় আমি দেব, যদি গাড়ির মাথায় দাঁড়িয়ে ভাষণ দিতে হয় তিনি তাও দেবেন, তবে তিনি ২১শে জুলাই ধর্মতলাতেই করবেন। এই জেদ তিনি এখনো বজায় রেখেছেন। এই পরিস্থিতিতে একটা কথা না বললে নয়। আজ না হয় ঋতব্রত
বা TMCM মার্ক্সবাদী তৃণমূল যেটা তৈরি হয়েছে ঋতব্রতর নেতৃত্বে, সেই তৃণমূলে 21শে জুলাই যখন হয়েছিল এই ঘটনা 1993 সাল, তখন এই ঋতব্রত কোথায় ছিল? কোন রাজনৈতিক দলের ছাতার তলায় ঋতব্রত দাঁড়িয়ে থাকতো ছাতা ধরে? সকলেই জানে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূল হাইজ্যাক করতে চাইছে ঋতব্রত, এটা স্পষ্ট। বাংলার মানুষ এটা দেখছে, তৃণমূলের কর্মী সমর্থকরা এটা দেখছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক চুল জমি ছাড়তে চাইছেন না। আজ না হয় নেতারা দল পাল্টাতে পারে, নেতারা গায়ের পোশাকটা খুব তাড়াতাড়ি পাল্টে নিতে পারে, কিন্তু যারা কর্মীরা তারা তৃণমূল মানে জানেন যে মমতা ব্যানার্জি, ওই একটা মুখ দেখেই তো কর্মীরা এগিয়ে আসেন। যেমন বিজেপি মানে কর্মীরা জানেন শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, সেই দেখে যেমন কর্মীরা এগিয়ে আসেন, ঠিক সেরকমই তৃণমূল মানেও কর্মীরা জানেন যে মমতা ব্যানার্জিকে দেখেই তৃণমূলকে ভোট দেয় লোকে। আজ যখন মমতা ব্যানার্জির তৃণমূল দুভাগে বিভক্ত, তখন বোঝাই যাচ্ছে নেতারা পাল্টি খেতে পারে, টাকা নিয়েছে তাই, পকেটে তো টাকার দাগ লেগে। কিন্তু যারা কর্মীরা, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পতাকা টাঙাচ্ছে, যারা দেওয়াল লিখছে দিনের পর দিন, যারা সভার জন্য মঞ্চ বাঁধছে, সেই কর্মীরা, তারা তো আর টাকা নেয়নি পকেটে, তাই তারা পাল্টাচ্ছে না। আজকে সুশান্ত ঘোষ খুব ভালো নেতা, ফিরহাদ হাকিম কোনো দুর্নীতি করেননি। সিনেমা শুটিং চলছিল যেটা দেখেছিলেন, ভিডিও ক্লিপ, তার না হয় নাই বললাম, ওটা ফিরহাদ হাকিম মনে হয় সিনেমা শুটিং করছিলেন টাকা নেওয়ার। ঋতব্রত কোনো অভিযোগ নেই, বালুরঘাট কাণ্ড ভুলে গেছে, মহিলা হেনস্থা ধর্ষণের অভিযোগ অবশ্য ভুলে গেছে। একাধিক অভিযোগ বহু নেতৃত্বের বিরুদ্ধে রয়েছে। কিন্তু আজকের তৃণমূল মমতা ব্যানার্জির তৃণমূল ছিল, এবং কর্মীরা এই মমতা ব্যানার্জিকে দেখেই তো ভোটটা দিয়েছিলেন। ফলে 21শের মঞ্চ তিন ভাগে বিভক্ত এবারে, একদিকে কংগ্রেস, একদিকে তৃণমূল মমতা ব্যানার্জির তৃণমূল, আর একদিকে মার্ক্সবাদী তৃণমূল বা ঋতব্রত তৈরি করা CPM নিয়ে তৃণমূল। এই তৃণমূল ভয়ঙ্কর তৃণমূল, বিশ্বাসঘাতক তৃণমূল। এই তৃণমূল পাল্টি খেতে দুবার ভাবে না। ফলে কর্মীরা এবার কোন দিকে থাকে? কংগ্রেসেও যোগদানের হিড়িক লেগে গেছে, কংগ্রেসেও বহু নেতৃত্বরা যোগ দিচ্ছেন, আলাদা বিষয়। বিজেপিতেও যোগ দিতে পারেন, সেটাও আলাদা বিষয়। কিন্তু দলে থেকে দল ভাঙানো তো আর আলাদা বিষয় হতে পারে না। দলে থেকে উপদলীয় কার্যকলাপ করা, এটা একটা অন্য রাজনীতি, যেটা ঋতব্রত সেই CPM আমল থেকেই শিখেছে। ওই 34 বছরের শিক্ষাই এখন চলছে। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। 21শের মঞ্চ কার দখলে থাকে এখন সেটাই দেখার। অ্যাকশন রিয়াকশন প্রতি মুহূর্তে বিভিন্ন অ্যাকশন রিয়াকশন নিয়ে আসবো। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, আপনারাও সাজেস্ট করুন আগামী সময় আর কোন কোন বিষয়ে আপনারা অ্যাকশন রিয়াকশন দেখতে চান। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।